নমস্কার বন্ধুরা, স্বাগতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমাদের কলেজে শনিবার একটা প্রজেক্ট সাবমিশনের ডেট ছিল। সেখানে আমার মেয়েরা ভীষণ সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে, সেটাই আপনারা এখন দেখতে চলেছেন। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন লাগলো এই প্রজেক্টগুলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এগুলি আসলে শিক্ষা সহায়ক উপকরণ, মানে বই ছাড়াও আপনি যখন বাচ্চাদের পড়াতে যাবেন তখন কি জিনিসগুলো নিয়ে গেলে আপনাদের বইয়ের পড়া বোঝাতে ওদের আরও বেশি ভালোভাবে আপনি পড়া বোঝাতে পারবেন, পড়া বোঝাতে আপনাদের সাহায্য হবে, সেইটাই ওরা করেছে। আর দেখুন খুব সুন্দর করে ওরা প্রেজেন্টেশনও করেছে। Good morning. Material. Firstly, teaching material is a abbreviation of instructional material. And it becomes easier for the teachers. And TLM are of three types: audio, visual, and audio visual. Using TLM in classroom, it helps the interest in students. Kalindi, Matla, and Vidyadhari, which all what we are teaching. Instead of using the book, we can use TLM book or any kind of model in class. So we can use the board. যেটা পড়াতে সেটাতে চোখের সাথে দেখতে পাই, তার জন্য আমরা টিএলএম ব্যবহার করি। ঠিক আছে, একটি উপকার আছে, তার নাম হচ্ছে ফুল। ফুলের বিভিন্ন লম্বচ্ছেদের উপরে আমরা বিভিন্ন ফুলকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি। যেখানে জবা ফুলের পাপড়ি লাল হয়, পাপড়ি হচ্ছে এগুলো পাপড়ি বলা হয়, পাপড়ি বা ডিম্বাশয়। আর এই জিনিসগুলো ছোটো ছোটো প্রত্যেকটি ভালো করে আমরা দেখতে পাবো। ভালো করে দেখলে যে ছোটো ছোটো অনেকগুলো বিন্দু বিন্দু জিনিস আছে এখানে। এই জিনিসগুলো হচ্ছে ডিম্ব, আর পুরো জিনিসটা যে গোল মতো, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বগুলি অর্থাৎ যার মধ্যে থাকে সেটাকে বলা হয় ডিম্বাশয়। তারপরে এখানে Environment unit soil is no longer pure subunit থেকে ল্যান্ড পলিউশনের উপর আমি মডেলটা বানিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমরা টপিকটা দেখতে পাচ্ছি এখানে ল্যান্ড আর সয়েল পলিউশন। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ল্যান্ড পলিউশনগুলো আমরা দেখতে পাচ্ছি। আর কেন ল্যান্ড পলিউশনগুলো হয়, তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, মানে যে ফ্যাক্টরিগুলো হয়, যে কলকারখানাগুলো হয়, এটা সেটা। এবার সেই কলকারখানার এই চারটা দেখা যায় মেন। তো এখানে আমি গ্রীষ্মকালে দেখিয়েছি যে গ্রীষ্মকালে যেমন গ্রীষ্মকালে যখন অনেকে সার্ফিং করতে যায় কিংবা হয়তো স্নান করতে যায়। গ্রীষ্মকালে সবাই স্নান করতে ভালোবাসে, জলকে পছন্দ করে। গ্রীষ্মকালে আইসক্রিমও অনেকে খেতে পছন্দ করে, সেই জন্য এখানে আমি দেখিয়েছি একটা মেয়ে আইসক্রিম খাচ্ছে। এখানে দেখিয়েছি গ্রীষ্মকালে অনেক রকম ফলও পাওয়া যায়, যেমন হচ্ছে তরমুজ, আম, জাম, কাঁঠাল, এইগুলো দেখেছি। গ্রীষ্মকাল প্রধানত থাকে পৃথিবী চ্যাপ্টারের থেকে নেওয়া হয়েছে, সেখানের অগ্নুদ্গম অংশটি শুধুমাত্র পড়াবো। আর তার আগে জানতে হবে অগ্নুদ্গম আর আগ্নেয়গিরির মধ্যে ডিফারেন্স কী। অনেকের মতেই অগ্নুদ্গম আর আগ্নেয়গিরি সেমই দেখতে লাগে, সেমই বলে। সাধারণ মানুষ সাধারণত বলে আগ্নেয়গিরি যায়, অগ্নুদ্গমও তাই, কিন্তু তাই কি তাই? একদমই না। অগ্নুদ্গম হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে সবসময় বিস্ফোরণ ঘটে চলেছে। কিছু কিছু জায়গায় ফাটল ধরে যায়, সেই ফাটল থেকে যখন সেই ভিতরের অভ্যন্তরীণ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে বিস্ফোরণ সহকারে, অথবা বিস্ফোরণ নাও হতে পারে, ওটা হালকাভাবেও বেরিয়ে আসতে পারে কোনো রকম শব্দ ছাড়া, সেটাকেই বলবো হচ্ছে অগ্নুদ্গম। আর আগ্নেয়গিরিটা কি? আগ্নেয়গিরি হচ্ছে এই অগ্নুদ্গমের ফলে যদি আমাদের ওই ম্যাগমাটা বাইরের দিকে বেরিয়ে আসে, সেই লাভাটা জমতে থাকে বাইরে এসে, যত ঠান্ডা হয় তত জমতে থাকে। এইভাবে জমতে জমতে সেটা একটা শঙ্কু আকৃতির ধারণ করে। সেই শঙ্কু আকৃতির ধারণ করে বলে এটা হচ্ছে মানে ওই লাভাগুলো সঞ্চিত হতে থাকে, সঞ্চিত হতে হতেই শঙ্কুর আকার ধারণ করে। এই পর্বতকে বলি আমরা আগ্নেয়গিরি, যেটাকে সঞ্চয়জাত পর্বতও বলা হয়। যেহেতু সঞ্চয় করছে, ওই ম্যাগমাগুলো লাভাগুলো সঞ্চয় করে করে জমছে, তাই এটা সঞ্চয়জাত পর্বত। এই হচ্ছে ডিফারেন্স অগ্নুৎপাত আর আগ্নেয়গিরির মধ্যে। এবার আমি প্রথমে এটার মধ্যে কীভাবে বিস্ফোরণটা হয় সেটা আমি একটু দেখাই। আচ্ছা, এবার বলি এই অগ্নুদ্গমটা কীভাবে ঘটলো।
এর ভিতরে পৃথিবীর পৃষ্ঠ আগে তো সবসময় আমরা সবাই ছোটবেলা থেকেই পড়ে আসছি, পৃথিবীর পৃষ্ঠ আগে একসময় চলন্ত আগ্নেয় কি বলবো আগুনের গোলা ছিল। এইটা আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এখন আমাদের পৃথিবীটা একটু শীতল হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সব জায়গায় পৃথিবী শীতল হয়ে গেছে। পৃথিবীর ভূ অভ্যন্তরে এখনো পর্যন্ত কোথাও না কোথাও অগ্নুৎপাত ঘটে চলেছে। সেই স্থানগুলো পৃথিবীর কেন্দ্রস্থলে হচ্ছে। আমাদের পৃথিবীর কেন্দ্রস্থলে প্রচুর পাত রয়েছে, সেই পাত এখানে লাভাটা রয়েছে, ম্যাগমাটা রয়েছে। এটা হচ্ছে এই নিচের এই স্তরটাকে বলবো অ্যাসথেনোস্ফিয়ার। গুরুমণ্ডলে এই পুরো প্রক্রিয়াটা ঘটতে থাকে। এই লাভাটা, এই উত্তপ্ত ম্যাগমাটাই যখন বাইরে বেরিয়ে আসছে, এইগুলোই লাভাতে পরিণত হচ্ছে। যেগুলো এখান থেকেই যে বেরিয়ে আসলো যেরকম, সেগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এগুলো হচ্ছে লাভা, যেটা হচ্ছে সঞ্চয়জাত পর্বতে পরিবর্তিত হচ্ছে। তো এই জিনিসটা আমি এনেছি যাতে শিক্ষার্থীরা যাতে সহজে সেটা বুঝতে পারে। যদি আমি এটা না আনতাম, যদি আমি শুধুমাত্র আগ্নেয়গিরি পড়াতাম, তাহলে শিক্ষার্থীরা তো শুধুমাত্র বই পড়তো। কীভাবে হয়? চন্দ্রগ্রহণ যখন পৃথিবী সূর্যকে 365 দিন 24 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ধরে প্রদক্ষিণ করে এবং চন্দ্র পৃথিবীকে 28 দিন এবং 24 ঘন্টা ধরে প্রদক্ষিণ করে। এবারে ঘুরতে ঘুরতে যখন তারা একটা সরলরেখায় আসে, তখন সূর্যের আলো, সূর্য পৃথিবী চন্দ্র একই সরলরেখায় আসে, তখন সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে এবং পৃথিবীর জন্য চন্দ্রের উপর সেই আলোটা আসতে পারে না। অর্থাৎ পৃথিবীর চাঁদের সূর্যের আলোকে আসতে বাধা দেয়, চাঁদের উপর সূর্যের আলোকে আসতে বাধা দেয়। তো এর ফলে কী হয়, পৃথিবীর যে অংশে চাঁদ রয়েছে সেই অংশে চাঁদকে আর দেখা যায় না, তাহলে সেখানে হয়ে যায় চন্দ্রগ্রহণ। আর যখন চাঁদকে পুরোপুরি ঢাকা হয়ে যায় সেটাকে বলা হয় পূর্ণগ্রাস, এবং যখন আংশিক রূপে ঢাকা হয় সেটাকে বলা হয় খণ্ডগ্রাস। তো আমরা সেটা আজকে দেখবো। যদি লাইটটা যদি অফ করা হয় তাহলে আমি লাইটটা অফ করবো। পৃথিবীতে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন এই অবস্থা আসে তখন হয়ে যায় সূর্যগ্রহণ। আর যখন ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় থাকে, তখন হয়ে যায় চন্দ্রগ্রহণ। অর্থাৎ সূর্যের আলো দেখতে পাচ্ছ তোমরা, পৃথিবী বাধা দিচ্ছে চাঁদের উপর পড়তে। অর্থাৎ পৃথিবীর যে এই অংশে যে চাঁদের এই অংশটা রয়েছে সেই অংশে চাঁদকে এটা দেখতে পায় না, তখনই হয়ে যায় চন্দ্রগ্রহণ। উৎস হয়ে যেখান থেকে আসছে সেখানে কি করছে, নদী বিশেষ করে ক্ষয়কার্য করছে, এবং ক্ষয়কার্য করার ফলে সে কি করছে, এই বিভিন্ন রকম উপত্যকা সৃষ্টি করছে। যেমন এখানে ভি আকৃতির উপত্যকা তৈরি করেছে, এবং ক্ষয় হওয়ার ফলে কি করছে, বিভিন্ন যে নুড়ি পাথরগুলো আছে, বালিগুলো আছে, সেগুলোকে ক্ষয় করে সে কি করছে, মধ্যগতির দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার মধ্যগতিতে নদী কি করছে, মধ্যগতিতে নদী এরকমভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার ফলে নদীর যে দিকটা সে বেশি করে প্রবাহিত হচ্ছে সেদিকটা হচ্ছে নদীর মানে বেশি করে ক্ষয় করছে, এবং এই নদীর মধ্যগতিতে সে প্রধানত বহন কার্য করে, যেগুলো হচ্ছে আমরা নদী যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে যে নুড়ি পাথরগুলো সঞ্চয় করে মানে ক্ষয় করে নিয়ে আসছে, সেগুলোকে কী করছে, মধ্যগতিতে আর কি নদী বহন করছে। আর বহন করে কি করছে, এখানে বিভিন্ন রকম প্লাবন সমতল তৈরি করছে, যেখানে আমি এখানে নাম ফলক দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এইভাবে নদী যখন প্রবাহিত হয়ে যখন আসছে, তখন এইখানে সাইডে যে দিকটা আর কি নদীর মানে স্রোতটা কম, নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন কি হয়, নদীর একদিকে স্রোত বেশি থাকে এবং একদিকে কম থাকে। যেদিকে কম থাকে সেদিকে কি হয়, যে সমস্ত নুড়ি বালি পাথরগুলো নদী মানে বহন করে নিয়ে আসছে সেগুলো কি হয়, অন্যদিকে জমা হয়। ফলে কি হচ্ছে, নদীর একদিকে হচ্ছে নদী মানে ইয়ে করছে, সঞ্চয় করছে, এবং অন্যদিকে কি হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রবাহিত হতে হতে একটা নদী আলাদা করে মানে আলাদা হয়ে যায়, যে সেই আলাদা হওয়া নদীটাকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটাকে হচ্ছে ঘোড়ার খুঁড়ের মতো অনেকটা দেখানোর চেষ্টা করেছি আমি, এটাকে এঁকে এবং রঙের সাহায্যে এটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। আর তারপর নদী যখন নিম্নগতিতে আসছে তখন কি হচ্ছে, নদী এই নিম্নগতিতে এসে কি হচ্ছে, বঙ্গোপসাগরে মিশছে। আমি এখানে একটা দেখানোর চেষ্টা করেছি আঁকার মাধ্যমে, যেখানে হচ্ছে নদী এইভাবে মধ্যগতির মধ্যে থেকে এঁকে বেঁকে এসে সে বদ্বীপে এসে মিশছে, এবং বদ্বীপে এসে মিশে এখানে অনেক রকম সঞ্চিত পলল, যেগুলো হচ্ছে আমরা দেখছি যে নদী বিভিন্ন প্রবাহে বিভিন্ন রকম কাজ করছে, যেমন উচ্চগতিতে ক্ষয় করছে, মধ্যগতিতে বহন করছে, এবং নিম্নগতিতে সে কি করছে, সঞ্চয় করছে। আর এই সঞ্চয় করে কি করছে, এক একটা মানে স্থানে স্থানে, যেমন কিছুটা যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, কিছুটা স্থানে সে সঞ্চয় করেছে। সঞ্চয় যে মানে নুড়ি বালি পাথরগুলোকে সে সঞ্চয় করেছে সেটাকে আমি বলছি সঞ্চিত পলল। আর এইরকম পলল বঙ্গোপসাগরের মাঝে এরকম সৃষ্টি হচ্ছে, যেটাকে অনেক সময় আমরা কি হচ্ছে মানে ত্রিভুজ আকৃতি বা আকৃতির টাইপের আমরা দেখি, সেটা হচ্ছে বদ্বীপ। আচ্ছা, এবার আর যারা সব কিছুই খেয়ে থাকে তাদের আমরা বলি সর্বভূত।
আর এটাকে যদি আমরা শৃঙ্খলে আবদ্ধ করতে চাই, তাহলে শৃঙ্খলের মাধ্যমে খাদ্য খাদক পর্যায়ক্রমে ঘটনা চক্রাকারে ঘটতে থাকে, তাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। এবং খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি ধাপে যদি আমি প্রাণীগুলোকে সাজিয়ে রাখতে চাই, তাহলে যে ত্রিভুজাকৃতির চিত্র সৃষ্টি হয় এবং যে ধাপগুলো সৃষ্টি হয় তাকে আমরা বলছি খাদ্য পিরামিড। যে চিত্রটা পাচ্ছি তাকে আমরা বলছি খাদ্য পিরামিড। আমি এই খাদ্য পিরামিডের মাধ্যমে আমি যদি শিক্ষাদান করি শিক্ষার্থীদের, তাহলে তাদের খুব সহজবোধ্যভাবে মধ্যে বা যেখানে ফেলি সেখানে বৃষ্টির জলে ধুয়ে জলে নিশ্চিত হয়, সেখান থেকে জল দূষিত হয়, বা কলকারখানা থেকে যে নির্গত হয় অনেক রাসায়নিক অয়েল বা তেল, সেগুলো জলে মিশ্রিত হয়ে জলের মধ্যে জলকে দূষিত করে। তাছাড়াও চাষের জমিতে যখন কীটনাশক ব্যবহার করা হয়, তখন সেই কীটনাশকের জল বৃষ্টির জলে ধুয়ে গিয়ে জলকে দূষিত করে আর এই টিএলএমটা যদি না আমি ব্যবহার করতাম, তাহলে শিক্ষার্থীরা একঘেয়েমি বোধ করতে এবং ওরা অতটা মনোযোগ দিত না। আর সবসময় জল দূষণ হয় জানে, কিন্তু জল দূষণ কী কী কারণে হয় তারা জানে, কিন্তু সমস্ত বিষয়টা হয়তো তারা দেখেছে কিন্তু একসঙ্গে দেখেনি। আমি মডেলটির মধ্যে চেষ্টা করেছি সমস্ত দেখতে পাচ্ছেন একটা পাইপ লাগানো আছে। এই পাইপটি এখানে দেখো ফুসফুস, এটি হচ্ছে ফুসফুসে গিয়ে এটি ঢুকছে। এই পাইপটি হচ্ছে শ্বাস নাড়ানো। শ্বাস আমাদের মধ্যে কীভাবে প্রবেশ করে, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন তাকে আমরা প্রশ্বাস বলি, এবং যখন আমরা অক্সিজেন নির্গমন করি তখন তাকে আমরা নিঃশ্বাস বলি। যখন প্রবেশ করছি সেই প্রবেশটা আমরা কীভাবে করছি সেটা আমি এখানে তুলে ধরব। এখানে দেখো আমি একটা পাইপ লাগিয়েছি, যার মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আমরা শ্বাসটিকে গ্রহণ করছি। এবার এখানে একটা বেলুন আমি লাগিয়েছি। এই বেলুনের মাধ্যমে ফুসফুস কীভাবে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন ফুসফুস ফুলে ওঠে, সেটি কীভাবে ফুলে ওঠে এখানে সেটা দেখানোর আমি চেষ্টা করছি। আমি যদি এখান থেকে প্রশ্বাসটি দিই, এখান থেকে যদি আমি শ্বাস দিই, দেখো এটা ফুলে উঠবে। আপাতত এটা এতটাই ফুলে উঠছে। তো এইভাবেই আমাদের ফুসফুসটি ফুলে ওঠে। এবার আমরা যখন প্রশ্বাস নিচ্ছি তখন বিভিন্ন অঙ্গের মধ্যে থেকে বিভিন্ন অঙ্গের দ্বারা সেটি আমাদের ফুসফুসে প্রবেশ করছে। একটি সীমাহীন ক্ষেত্র, যেখানে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, সৌরজগৎ ইত্যাদি সহযোগে তৈরি হয়েছে মহাকাশ। যেমন এইটাকে একটা মহাকাশের সৌরজগতের রূপ দিয়েছি, যেটা একটা মহাকাশের মধ্যে রয়েছে। তো এই মহাকাশে যে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে বা যে রহস্যগুলো আছে মহাকাশের জিনিসগুলো, তো সেইগুলো প্রাচীনকালে গ্যালিলিও একটি দূরবীন বানিয়েছিলেন, যেটি দিয়ে আমাদের পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহটিকে দেখা যেত, এবং এই গ্রহের যে 12টা উপগ্রহ আছে তার মধ্যে 4টি উপগ্রহকেও দেখা যেত। তা সেই সময় থেকেই মানুষের মধ্যে কৌতূহল আরও বেড়েছে মহাকাশকে জানবো, এবং বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদের এই মহাকাশের বিভিন্ন তথ্যগুলিকে বার করার জন্য এতে অনেক যন্ত্র পাঠিয়েছেন। কিন্তু প্রথম দিকে মানুষ নিজে যেতে পারেনি মহাকাশে, কারণ সেখানে রিস্ক ফ্যাক্টর কী আছে, সেখানে পরিস্থিতি কীরকম, সেই জিনিসগুলো কারোর পক্ষে জানা ছিল না। তার জন্য লাইকা নামক একটি কুকুরকে প্রথম পাঠানো হয়েছিল। তারপরে ধীরে ধীরে মানুষ মহাকাশে যেতে শুরু করলো, এবং মানুষ সবসময় যে মহাকাশের বিভিন্ন তথ্যের জন্য মানুষ নিজে চলে যাবে মহাকাশে, সেখান থেকে তথ্য নিয়ে আসবে, সেটা তো সম্ভব নয়। তার জন্য তারা একটি এমন বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার করলেন, যেটি মহাকাশের বিভিন্ন খুঁটিনাটি রহস্যময় তথ্যগুলো প্রেরণ করবে আমাদের পৃথিবীতে। তার জন্য ইনস্যাট নামক একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট প্রথম তৈরি করা হয়েছিল, যেটাকে দেখতে অনেকটা এরকম, যার মধ্যে সোলার প্যানেল আছে, APX একটি যন্ত্র, এটি প্রপেল্যান্ট ট্যাঙ্ক, থ্রাস্টার, ন্যাভ ক্যামেরা বা ন্যাভিগেশন ক্যামেরা অ্যান্ড হুইল ছিল। আচ্ছা, সোলার প্যানেল তো আমরা সবাই এখন জানি অনেক বেশি, যে এটা আমাদের ডেটাকে প্রেরণ করতে সাহায্য করছে। এবং যে APX বললাম সেটা হচ্ছে আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার। এটার কাজ হচ্ছে আলফা কণা নির্গত করছে এবং আমাদের মহাকাশের যে উপাদানগুলি আছে যেটা অজানা, সেগুলোকে শনাক্ত করে। ন্যাভিগেশন ক্যামেরা যেটা মহাকাশের ছবিগুলোকে প্রেরণ করছে সেটা। এই প্রোপেল্যান্ট ট্যাঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো যন্ত্রটিকে কন্ট্রোল করছে, এই পুরো যা সাইন্টিফিক যন্ত্র আছে সেইগুলোকে। থার্স্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ত্বরণটাকে, আমাদের এই স্যাটেলাইটের যে ত্বরণটা সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। এবং যত টাইম গেছে তত আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে আরও বেশি ডেভেলপ স্যাটেলাইট বানিয়েছে। সেটার মধ্যে এটা তার একটা নমুনা আমি করেছি। এটা হচ্ছে আপলিঙ্ক অ্যান্টেনা, এটা ডাউনলিঙ্ক অ্যান্টেনা, আপলিঙ্ক সোলার প্যানেল, ডাউনলিঙ্ক সোলার প্যানেল, আর এটা হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্যানেল, যেটা আমাদের আগের মতনই কাজ করে, মোরাললেস একই কাজ, কিন্তু ওটা থেকে অনেক বেশি ডেভেলপড। এটার মধ্যে নতুন যে জিনিসটা ওরা করেছিল সেটা হচ্ছে রিয়াকশন হুইল, প্লাস থার্স্টারও আছে এর মধ্যে।
আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক অ্যান্টেনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেশন থেকে রেডিও পাথওয়ে ডেটাটাকে নিয়ে ডাউনলিঙ্ক এতে পাঠিয়ে দিচ্ছে, অ্যান্টেনাতে পাঠিয়ে দিচ্ছে, এবং স্যাটেলাইট সেই ডেটাগুলোকে প্রশস্ত করে আরও আপলিঙ্ক অ্যান্টেনার মাধ্যমে সেটা আবার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দিচ্ছে। সোলার প্যানেলও তাই, আপলিঙ্ক সোলার প্যানেল গ্রাউন্ড স্টেশন থেকে জিনিসগুলোকে নিয়ে স্যাটেলাইটে প্রেরণ করছেন এবং স্যাটেলাইট সেই ডেটাগুলোকে প্রসেস করে আবার আপলিঙ্ক সোলার প্যানেলের মাধ্যমে আবার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দিচ্ছে। রিয়াকশন হুইল যে কাজটা করছে, আমাদের যে এই স্যাটেলাইটটা আছে তার ভরবেগটা এবং তার স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করছে। আর এই নতুন যে জিনিসটা ওরা করেছে, যেটা ডেভেলপড বললাম, সেটারও কাজ একই, পুরো এই সায়েন্টিফিক স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করছে তার বিভিন্ন যন্ত্র। এরকম বিভিন্ন সময় আমাদের যত সময় গেছে বিজ্ঞানীরা অনেক বেশি আরও গবেষণা করে বিভিন্ন মহাকাশযান পাঠিয়েছে, যেমন মঙ্গলযান পাঠানো হয়েছে, আমাদের লেটেস্ট চন্দ্রযান পাঠানো হয়েছে। চন্দ্রযানের মধ্যে দুটো ইম্পর্টেন্ট সব থেকে জিনিস ছিল, সেটা হচ্ছে একটা ল্যান্ডার, একটা রোভার। তো ল্যান্ডারের একটা নমুনা এরকম, এখানে একটা ন্যাভিগেশন ক্যামেরা, এটা একটা অ্যান্টেনা, আপলিঙ্ক সোলার প্যানেল, ডাউনলিঙ্ক সোলার প্যানেল, আর এটা কন্ট্রোল অ্যান্ড কমান্ড প্যানেল, যেটা এইমাত্র বললাম। এটার ভেতরে কী ব্যাপারটা আছে যে এটার বক্সটার ভেতরে রোভারটা থাকে এবং যখন এটা ল্যান্ড করে চাঁদে তখন এই বক্সটা খুলে যায় এবং এটা থেকে রোভারটা বেরিয়ে আসে, যেটা দেখতে অনেকটা এরকম। এবং এটার সোলার প্যানেল দিয়ে সেই ডেটাগুলোকে গ্রাউন্ড স্টেশনে পাঠায় এবং ন্যাভিগেশন ক্যামেরা দিয়ে জিনিসগুলো পাঠাচ্ছে। এটা কি করছে, চাঁদের বিভিন্ন ছবি, যেমন চাঁদের সারফেসটা কীরকম সেই জিনিসগুলো গ্রাউন্ড স্টেশনে পাঠাচ্ছে। আর রোভার কি করছে, চাঁদের মাটি কীরকম, জল আছে কি না, সেই জিনিসগুলো ডেটাগুলো রোভার পাঠাচ্ছে। এই পুরো মডেলটাকে তৈরি করার জন্য আমার থার্মোকল, কার্ডবোর্ড এই জিনিসগুলো রেখেছে, একটা ব্ল্যাক আর্টিস্ট পেপার যেটাতে আমি সৌরজগৎটাকে এঁকেছি, রকেট যেটা দিয়ে স্যাটেলাইটটা যাচ্ছে। এবার আমি একটু নমুনা দেখাবো এই স্যাটেলাইটটাকে রকেট কীভাবে গ্যালাক্সিতে নিয়ে যাচ্ছে। একটু লাইটটা পুরোটাই কার্ডবোর্ড দিয়ে হয়েছে। আর গাছের খাদ্য অর্থাৎ আমরা এখানে গ্লুকোজ হিসাবে গাছের খাদ্য অর্থাৎ গ্লুকোজটাকে আমরা গণ্য করি। তাহলে এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বোঝা যায়। গাছ সূর্যের আলোর মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং মূল দ্বারা শোষিত জলের মাধ্যমে তার ক্লোরোফিলযুক্ত পত্ররন্ধ্রে সে কী করে না খাদ্যটাকে প্রস্তুত করে। সেখানে এই কার্বন ডাই অক্সাইড এবং জলের বিক্রিয়ার ফলে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার মাধ্যমে একটি সরল শর্করা জাতীয় একটি পদার্থ তৈরি হয়, যা গ্লুকোজ নামে পরিচিত। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে গ্লুকোজ নামে পরিচিত, যেটি উদ্ভিদের খাদ্য হিসাবে আমরা গণ্য করতে পারি। এবং গাছ উপজাত দ্রব্য হিসাবে অক্সিজেন উৎপন্ন করে, যেটি আমাদের জন্য খুবই দরকার, কারণ আমাদের বেঁচে থাকার জন্য এই অক্সিজেন খুবই উপযুক্ত। আমরা অক্সিজেন ছাড়া কেউই বাঁচতে পারবো না। তো এই প্রক্রিয়ার মাধ্যমেই সালোক সংশ্লেষ, যেগুলো হচ্ছে একদম মানে ঠান্ডা প্রাধান্য দেশগুলো, সেগুলোতে যেহেতু বরফ পড়ে তো তারা আরও মোটা মোটা জ্যাকেট এবং আরও ভালো কিছু উলেন্স ইউজ করে। আচ্ছা, আমি এটা বানিয়েছি হচ্ছে প্রথমে বেসটা আমি একটা থার্মোকল বোর্ডের বেস বানিয়েছি, সেটা আমাদের এই মডেল প্রদর্শনের জন্য জড়ো হচ্ছে। আমি প্রথমে বলতে চাই এই মডেল বা চার্ট এই জিনিসগুলো কি, এগুলো হলো শিক্ষা সহায়ক উপাদান, অর্থাৎ যেটাকে বলা হয় TLMs, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস। আমরা যারা প্রাইমারি টিচার্স হতে যাচ্ছি তারা এত ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা ডিল করতে যাবো যে পাঠ্য বিষয় যেটা আমরা পড়াচ্ছি সেটা সম্পর্কে তাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কিন্তু সেই সঙ্গে তৈরি হতে পারে না, কারণ তারা সবেমাত্র শিক্ষা জিনিসটাকে গ্রহণ করছে। তাই তাদের সেই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটাকে মূর্ত ধারণা দেওয়ার জন্য বা একটা কনক্রিট রূপ দেওয়ার জন্য আমরা চার্ট বা মডেলের ব্যবহার করতে পারি। সেই চার্ট বা মডেলের ব্যবহার করলে যে জিনিসটা আমরা পড়াচ্ছি সেটা সাথে সাথে আমরা প্রদর্শনও করাতে পারি, ফলে শিক্ষা বিষয়টা পাঠ্য বই সম্পর্কে তাদের যে একটা ভয় সেই জিনিসটা তাদের কেটে যায়, তারা অনেক বেশি আগ্রহের সাথে সেই টিএলএমটা দেখতে থাকে এবং পাঠ্য বিষয়টা তারা আনন্দ করে শিখতে পারে। আমি আজকে চতুর্থ শ্রেণীর দাঁতের নানা কাজ এই উপতত্ত্বে তুলে ধরার জন্য এই টিএলএমটা বানিয়ে এনেছি। আমি এই টিএলএমটা বানানোর জন্য খুবই সহজসাধ্য এবং কম খরচে কিভাবে বানানো যায় সেটাই চেষ্টা করেছি, এবং তার সঙ্গে এটা যাতে ট্রাভেল ফ্রেন্ডলি যাতে হয়, যাতে আমি ইজি বাসের ট্রাভেল করে সেটাকে নিয়ে আসতে পারি এবং ক্লাসরুম
জন্য আমি আরেকটা রঙের কাগজে যেটাকে জিওবার শেপে কেটে নিয়ে সেটাকে লাগিয়েছি। এরপর থার্মোকলটাকে আমাদের বিভিন্ন ধরনের যে দাঁত রয়েছে সেই আকৃতি অনুযায়ী কেটে সেটাকে পরপর লাগিয়েছি এবং একই সাথে আমি মাড়িটাকেও দেখানোর চেষ্টা করেছি আমার এই মডেলের সাহায্যে। এবার আমি আসি এই উপকরণটিতে আমি কি পড়াবো এই মডেলটা দেখি। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে প্রথম যে 4টে দাঁত আমাদের চোখে পড়ে প্রত্যেক মাড়িতে, প্রথম যে 4টে দাঁত আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে ইনসিজর। এই ইনসিজরের সাহায্যে আমরা যে কোনো খাবারকে যে প্রথম যে আমরা খাবারের বাইটটা নিচ্ছি, প্রথম যে কামড়াচ্ছি খাবারটাকে টুকরো টুকরো করার জন্য এই ইনসিজরগুলো আমাদের খাওয়ার জন্য আমরা যে খাবারটা খাচ্ছি, তো বাচ্চাটা মানে বাচ্চা থেকে বড় সবার শরীরে খাবারগুলো হজম হবে তবেই আমরা পরের বার খেতে পারবো। এরকম নয় যে হজম হলো না আমরা দিনের পর দিন খেয়ে যাচ্ছি, তাহলে তো শরীরে বিভিন্ন রোগ দেখা যাবে। তো এই যে খাবারটা খাচ্ছি প্রথম আমরা মুখ দিয়ে খাচ্ছি। এখানে আমি বলে রাখি আমার আগের যেজন সে বলে গেল যে দাঁত ব্যবহার করি। আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে মুখে খাবার দেওয়ার পরে মুখের অংশে প্রথমে জিহ্বা, দাঁত এগুলো থাকে এবং স্যালাইভা থাকে, কিন্তু সেইগুলো এই পৌষ্টিক তন্ত্র আমার আগে চ্যাপ্টার হচ্ছে যে ক্লাস 4-এর শরীর এককের উপ একক হচ্ছে খাবার হজম করি, যেটা বড় শ্রেণী থেকে আমরা ছোট ক্লাসে এই ইতিহাস পড়াগুলো করছি যাতে আমরা বড় হয়ে জীবনবিজ্ঞানের সাবজেক্ট বা ভৌত বিজ্ঞানের সাবজেক্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারি। সেই জন্য বাচ্চাদেরকে ছোট থেকেই ভালোভাবে ধারণা দেওয়াটা প্রয়োজন, যে কারণের জন্য মডেল আমরা বেশি করে ব্যবহার করছি বর্তমান যুগে, যাতে শিশু কেন্দ্রিক হয়ে ওঠে শ্রেণীকক্ষটা। তো সেই কারণের জন্য আজকে যে আমি মডেলটা নিয়েছি সেটা হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্র। আমি এখানে বলছি যে বাচ্চাটা যখন খাবারটা খাচ্ছে প্রথম তার মুখে গিয়ে পৌঁছাচ্ছে, তো মুখে যাওয়ার পরে আমাদের মুখে লালারস রয়েছে, সেটা দ্বারা খাবারগুলো কি হয় ভিজে যায় এবং সেটা নরম হয়ে যায়, তারপর সেটা ভেঙে যায়, উৎসেচক বেরোয়, সেইটা আমাদের খাবারে শর্করা জাতীয় খাবারকে ভেঙে দিতে সাহায্য করে। এবার বলি শর্করা জাতীয় খাবার আমরা তাহলে কোনগুলোকে বলবো? এই যে আমরা প্রতিদিন যে ভাত, রুটি বা মিষ্টি জাতীয় জিনিস যেগুলো খাই সেগুলো হচ্ছে শর্করা জাতীয়। সেটা হচ্ছে এই লালাগ্রন্থি থেকে নিঃসৃত অ্যামাইলেজ যে উৎসেচক রয়েছে সেটার মাধ্যমে শর্করা জাতীয় খাবার ভেঙে যায়। তারপরে এই খাবারটা প্রথম মুখ থেকে খাদ্যনালীর মাধ্যমে নেমে আসছে পাকস্থলীতে। খাদ্যনালীর বেশিরভাগ শুধুমাত্র এই কাজটাই করে যে খাবারটা মুখগহ্বর থেকে পাকস্থলী অবধি যাতে নেমে আসে, সরবরাহের কাজটাই শুধুমাত্র করে থাকে। এরপরে আসি পাকস্থলীতে। পাকস্থলী কী কাজ করছে? পাকস্থলীর কাজ হচ্ছে পাকস্থলীতে দুরকম উৎসেচক বেরোয়, সেটা একটা হচ্ছে পেপসিন আর একটা হচ্ছে পেপসিন। সেইটা হচ্ছে যে প্রোটিন জাতীয় যে খাবার রয়েছে সেই প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে দিতে সাহায্য করে এবং সাময়িকভাবে খাবার এই অংশে জমাও থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে যকৃতের কাজটা কি? যকৃৎ সরাসরিভাবে কিন্তু পৌষ্টিকতন্ত্রের অঙ্গ নয়। যকৃৎ শুধুমাত্র যকৃৎ থেকে বিভিন্ন রকমের এই পিত্তরস, যেটা এখানে রয়েছে পিত্তাশয়ে গিয়ে জমা হয়, এই পিত্তরসটা নিঃসৃত হয়, যেটা প্রোটিন জাতীয়, শর্করা জাতীয় বা চর্বি জাতীয় খাবারকে ভেঙে দিতে সাহায্য করে। যকৃৎ এখানে সরাসরিভাবে পৌষ্টিকতন্ত্রের অঙ্গ। আমার আজকে টপিকটা হচ্ছে প্রাণীকোষ, যেটা নেওয়া হয়েছে 8ম শ্রেণীর জীবদেহের গঠন চ্যাপ্টার থেকে। এবার প্রাণীকোষ সম্বন্ধে বলি। এই প্রাণীকোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। আমি এগুলো সম্বন্ধে আজকে ক্লাসে আলোচনা করবো যে কোষীয় অঙ্গাণুগুলি কী কী। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বড় গোল। আমরা এই যে হালকা আকাশি কালার যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কোষীয় পর্দা। এই কোষ পর্দার ভেতরেই যত অঙ্গগুলো আর কি কোষীয় অঙ্গাণুগুলো সঞ্চিত হয় বা থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই আরেকটা ডিপ কালার একটা দেখতে পাচ্ছি ওর পাশ দিয়ে বর্ডারের ভেতরে, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে একটা জেলির মতো একটা তরল পদার্থ যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, তারপরে আছে আমাদের কোষের মেন উপাদান বলতে কি মেন অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? এই নিউক্লিয়াসের মাধ্যমে কোষের যতগুলো যত কার্যকলাপ যেগুলো হয় সেগুলো ওই ওখান থেকে সঞ্চালিত হয়। তারপরে আছে মসৃণ, এগুলোকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিয়া জালিকা, আর এগুলো হচ্ছে মসৃণ। অমসৃণ কেন বলা হচ্ছে? কারণ এই জালিকাগুলোর উপরে রাইবোজোম থাকছে। রাইবোজোম কী করে? আমাদের শরীরে প্রোটিন সংশ্লেষ যেটা হয় কোষের মধ্যে সেটা হতে সাহায্য করে। আর এটা যেটা আছে এটাও একই রকম, দুজনের কাজ একই, কিন্তু এখানে আলাদাভাবে দেখানো হচ্ছে এই কারণে কারণ এর গায়ে কোনো রকম রাইবোজোম লেগে থাকে না, আর যেটাতে লেগে থাকে সেগুলোকে বলা হচ্ছে অমসৃণ রাইবোজোম, এন্ডোপ্লাজমিয়া জালিকা। আচ্ছা, তারপরে আছে গোলজি বস্তু। এই যে গোলাপি একটা দেখতে পাচ্ছি আমরা, এই অংশটাকে বলা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তুটি কি? গোলজি বস্তুতে সাধারণত যেসব কোষীয় কোষের মধ্যে আমি বাচ্চাদের বোঝাবো সেটা হচ্ছে এটা ক্লাস 4-এর একটা টপিক, দিন ও রাত। এটা আমাদের পরিবেশ বই থেকে আজকের আমাদের আকাশ যে টপিক ইউনিটটি তার সাব ইউনিট দিন ও রাত। তো এখানে অনেকটা বড়ই চ্যাপ্টারটা, তো তার মধ্যে থেকে আমি বাচ্চাদের যেটা স্পেসিফিক্যালি বোঝাতে চাইছি যে দিন রাতটা ঘটছে কীভাবে, মানে পৃথিবী কীভাবে ঘুরছে এবং তার মধ্যে কোন আলো করলে কী করে কী হচ্ছে সেটাই বোঝাবো। তা আমি এখানে ওদেরকে এটাই বোঝাবো যে এটা যদি একটু আলোটা বন্ধ
আমরা জানি যে বাচ্চাদেরকে এইভাবে বোঝাতে হবে যে পৃথিবী তো ঘুরতে থাকে, পৃথিবী নিজের কক্ষে ঘুরতেই থাকছে, যেটা 24 ঘন্টা কভার করছে। এবং পৃথিবীর দুটো মানে যদি এই দিকে আমি ওদেরকে বোঝাবো, যদি পৃথিবীর ডান দিকটা ইন্ডিয়া হয় আর বাঁ দিকটা যদি ইউনাইটেড স্টেট হয়, তাহলে যেই দিকটা আলো পড়ছে সেই দিকটা, যদি এই দিকটা ইন্ডিয়া হয় তার মানে ইন্ডিয়ার দিকটা কি পাচ্ছে, সেই দিকটা দিন হচ্ছে, তার মানে বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চারা মানে সবাই কাজ করছে, যেখানে এখানে গাড়ি দিয়ে আমি বুঝিয়েছি যেখানে কাজ হচ্ছে। এবং অপোজিট দিকটা বাচ্চারা কি বুঝতে পারছে যে আচ্ছা এই দিকটা তার মানে অন্ধকার, তার মানে এই জায়গাটা হচ্ছে রাত অর্থাৎ এখানে সবাই ঘুমোচ্ছে। ঠিক সেমভাবে যখন পৃথিবী যখন 24 ঘন্টা কভার করছে, সে যখন আবার ঘুরে অপোজিটটা হচ্ছে ইন্ডিয়া এবং এই দিকটা হচ্ছে অপোজিটটা হচ্ছে ইউনাইটেড স্টেট এবং রাতটা পাচ্ছে ইন্ডিয়া, তাহলে কি বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া তখন রাত হচ্ছে অর্থাৎ তখন সবাই ঘুমোবে এবং তখন সবার রেস্টের টাইম, এবং ইউনাইটেড স্টেটটা ডে পাচ্ছে মানে তখন তাদের স্কুলের টাইম। ঠিক এইভাবেই অপোজিট কান্ট্রি, যেরকম চায়না কলম্বিয়া একটা অপোজিট কান্ট্রি, তো কি হচ্ছে যখন চায়না দিন পাচ্ছে তো কলম্বিয়া রাত পাচ্ছে, যখন কলম্বিয়া দিন পাচ্ছে চায়না রাত পাচ্ছে। তো বাচ্চাদেরকে এইভাবে আমি যদি দিন রাতটা বোঝাই তাদের অনেক অ্যাট্রাকটিভ হবে, তার কারণ ওরা তো পৃথিবীটা কীভাবে ঘুরছে সেটা দেখতে পাচ্ছে না। একটা মডেলের দ্বারা আমি যদি জিনিসটাকে প্রেজেন্ট করি, ওরা পড়াটা অনেক ইজিলি বুঝবে এবং ওদের পড়াটা অনেক তাড়াতাড়ি মাথায় থাকবে যে দিন রাতে কীভাবে ঘুরছে এবং দিন মানে যে কতটা আলো। তারা হচ্ছে আর্টস ইন্টেরিয়ার, মানে পৃথিবীতে আমরা সবাই পৃথিবীর উপর সাইডটাতে বসবাস করি, যে পৃথিবীর উপর সাইডটা কেমন কি আমরা সবাই জানি, কিন্তু পৃথিবীর ভিতর সাইডটা কেমন বা ভিতরে কি লেয়ার আছে, কটা লেয়ার আছে কেউ মানে এটাই আমার মডেল আজকে। পৃথিবীর ভিতর সাইডে যে লেয়ার আছে তার ফার্স্ট নাম হচ্ছে ইনার কোর, তারপরে আউটার কোর, তারপরে মেন্টাল, তারপরে ক্রাস্ট। আউটার কোরে লিকুইড নিকেল আর সালফার থাকছে, আর মেন্টালে আয়রন আর সিলিকন থাকছে, সিলিকন ম্যাগনেসিয়াম থাকছে, আর ক্রাস্টে মেন্টাল ম্যাগনেসিয়াম আর সিলিকন থাকছে, আর ক্রাস্টে হচ্ছে